নমস্কার বন্ধুরা, সৌমেন গল্পকথা চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। আজকের গল্প তারানাথ তান্ত্রিক, লেখক তারাদাস বন্দ্যোপাধ্যায়। আজকের পর্ব ব্রজভূষণের বিশ্বাস প্রাপ্তি। কিশোরীদের মেসে সম্প্রতি এক ভয়ানক নাস্তিক এসে ভর্তি হয়েছেন। ভদ্রলোকের বয়স বছর 40, মধ্য কলকাতার কোনো এক কলেজে বিশুদ্ধ গণিত পড়ান। রোগা ফর্সা চেহারা, দাড়ি গোঁফ সব নিপুণভাবে কামানো, ঝকঝকে চোখে যুক্তির ইস্পাত মাঝে মাঝেই তর্কের আলোয় চমকে উঠছে। নাম ব্রজভূষণ চক্রবর্তী। ছুটি ছাটার দিন বিকেলে কিশোরীর মেসে আমাদের জমাট আড্ডা বসে। মুড়ি আর তেলে ভাজা সহযোগে দুনিয়ার যত অসম্ভব গল্পের আদান প্রদান হয়। ব্রজভূষণ আসার পর আমাদের সে আড্ডা একেবারে মাটি হবার জোগাড়। অন্ধকার পাড়াগাঁয়ের পথে হাঁটতে গিয়ে পাশের জঙ্গলে সাদা মতো কিছু নড়তে দেখার ব্যাপারটা চিরন্তন ভৌতিক ঘটনা। যে কোনো আড্ডায় কেউ না কেউ এমন একটা গল্প বলবেই। এর থেকেই পরবর্তী আসল গল্পগুলি আসতে শুরু করে। আমরাও নির্বিবাদে শুনে যাই। যখন কলেজের ছাত্র অধ্যাপক মশাই কোলব্রিজের রাইম অফ দি অ্যানাসেন্ট ম্যারিনার পড়াতে গিয়ে উইলিং সাসপেনশন অফ ডিসবিলিফের কথা বলেছিলেন, সেই মানসিকতা খাটিয়েই এসব গল্প শুনি। অন্তর থেকে বিশ্বাস করি বলে নয়। আড্ডায় আজকাল এমন গল্প শুরু হলেই ব্রজভূষণ চক্রবর্তী বলেন, ধুর মশাই, ওসব হলো পিওর হ্যালুসিনেশন, ভ্রান্ত প্রত্যক্ষণ। গাঁজাখুরি গল্প শুনে আর ছোটোবেলা থেকে কতগুলো অমূলক কুসংস্কার মনে পুষে রেখে আমাদের এই দশা হয়েছে। এমন দেখতে চাই বলেই এমন দেখি। কিশোরী বলে, তাহলে ব্যাখ্যার অতীত বলে কিছু নেই? না, নেই। মুখে নিজেদের যতই যুক্তিবাদী বলে প্রচার করি না কেন, মনের গভীরে আমাদের একটা আদিম সত্তা আছে। সেটা হাঁচি, টিকটিকি, অমাবস্যা, বারবেলা সবই মানে। এই সত্তাই আমাদের ব্যাখ্যা খুঁজতে বাধা দেয়। আপনার ক্ষেত্রে সেটা কাজ করে না? মৃদু হেসে ব্রজভূষণ বলেন, করতো। যুক্তিবাদী চিন্তা দিয়ে, চর্চা দিয়ে সে সত্তাকে আমি জয় করেছি। নলিনাক্ষ ভট্ট ওধার থেকে বলে ওঠেন, তার মানে আপনি বলতে চান কঠিন পরিস্থিতিতে পড়লে আপনি ঈশ্বরকে ডাকেন না? প্রাণান্তকর ব্যাধি হলে মা কালীর কাছে 5 আনা পুজো মানত করেন না? তক্তাপোষে পাতা শীতল পাটির ওপর শরীরের ঊর্ধ্বাংশ এলিয়ে দিয়ে ব্রজভূষণ বললেন, সাধারণত করি না, তবে মিথ্যা বলবো না। তেমন টাইট কর্নারে পড়লে কখনো সখনো যে অযৌক্তিক বা অবৈজ্ঞানিক কাজ করে ফেলি না তা নয়। এই তো গত বছরেই দেশের বাড়িতে মেয়ের জ্বর হলো। একদিন দুপুরে হঠাৎ জ্বর উঠে গেল 106 ডিগ্রি। বাড়িতে কান্নাকাটি চলছে, মেয়ে বুঝি আর বাঁচে না। এই সময় ডাক্তাররা বরফ জলে স্নান করিয়ে দিতে বললেন, কিন্তু পাড়া গায়ে বরফ পাবো কোথায়? ভেজা গামছা দিয়ে মেয়ের গা মুছিয়ে দেওয়া হচ্ছে। আমার মনের অবস্থা ভাবুন। ওই জ্বর বেশিক্ষণ থাকলে ব্রেনের সেল চিরকালের জন্য ড্যামেজড হয়ে যাবে, অথচ কিছু করার নেই। এই সময়ে আমার মেজ কাকিমা বললেন, ব্রজ, পরেশকে বল পীর বাবার দরগা থেকে দৌড়ে জলপড়া নিয়ে আসুক। কোনো ভয় নেই, পীর বাবার দয়ায় সব ঠিক হয়ে যাবে। এখন স্বীকার করতে লজ্জা হয়, কিন্তু তখন আমি সাহস বজায় রাখতে পারিনি। কাকিমার কথা মেনে নিয়ে খুড়তুতো ভাই পরেশকে জলপড়া আনতে পাঠাই। নলিনাক্ষ ভট্ট বললেন, তবেই দেখুন আপনিও আসলে বিশ্বাস করেন। ব্রজভূষণ বললেন, আদৌ নয়, ওটা স্বাভাবিক হিউম্যান রিয়াকশান, সেরিব্রাল ফাংশন নয়। কিন্তু জলপড়ায় মেয়ে সেরে উঠল, তবে জলপড়ায় নয়, নিজের সিস্টেমের কেরামতিতে। আপনি প্রমাণ করতে পারেন জলপড়ায় কোনো কাজ হয়নি?
নিজের বিশিষ্ট উচ্চাঙ্গের হাসিটা দিয়ে ব্রজভূষণ বললেন, না, পারি না, কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন যে জল পড়াতেই অসুখ সেরেছিল। নলিনাক্ষ ভট্ট চটে উঠে কি একটা বলতে যাচ্ছিলেন, তাকে থামিয়ে দিয়ে আমি বললাম, তর্ক থাক ব্রজবাবু, আমি আপনাকে এমন একজন মানুষের কাছে নিয়ে যেতে পারি যার ক্ষমতা দেখলে আপনার অবিশ্বাস হয়তো আর থাকবে না। যাবেন? ব্রজভূষণ বিদ্রূপ বঙ্কিম চোখে আমার দিকে তাকিয়ে বললেন, কোনো বাবাজি টাবাজি বুঝি? ছোটোবেলায় গাছ থেকে পড়া কিংবা জলে ডোবা দুর্ঘটনার কথা হাত দেখে বলে দেবেন, নাকি আগামী চৈত্রে যে ফাঁড়াটা আছে তার জন্য শ্বেতবেলার মূল মাদুলি করে পড়তে বলবেন? ভদ্রলোকের রূঢ়তায় মনে ব্যথা পেলেও হেসে বললাম, না বাবাজি নয়, গৃহী সাধক। তিনি আপনার কাছে পয়সাও চাইবেন না, মাদুলিও বিক্রি করবেন না। প্রথমে করবেন না, তারপর আমার বিশ্বাস জন্মে গেলে একদিন মহামৃত্যুঞ্জয় কবচ বানাতে 200 টাকা যোগ্য করতে বলবেন। এসব বুঝলুকি আমার খুব জানা আছে মশাই। এবার একটু কড়া সুরেই বললাম, ব্রজবাবু, আমি যার কথা বলছি তাকে আপনি চেনেন না। অনর্থক একজন অজানা মানুষের নামে অপবাদ দিচ্ছেন কেন? সাধকদের মধ্যে কেউ কেউ ভণ্ড থাকতে পারে, তা বলে কি সবাইকে অবিশ্বাস করা উচিত? আমার কড়া সুরে বিন্দুমাত্র না দমে ব্রজভূষণ বললেন, অর্থাৎ এই সাধক বাবাজি আমার কাছে একটা আননোন কোয়ান্টিটি। একে তাই আমার বেনিফিট অফ ডাউট দিতে হবে, কেমন? ঠিক আছে, চলুন একবার আলাপ করেই আসা যাক। কোথায় যেতে হবে? বললাম, আজই বিকেলে চলুন না। আজই? কলকাতায় নাকি? কলকাতায়। বিকেল 5টা নাগাদ তৈরি হয়ে থাকবেন, আমি এসে নিয়ে যাব। কিশোরীও যাবে নাকি? কিশোরী এতক্ষণ চুপ করে আমাদের কথাবার্তা শুনছিল। এবার নিরাসক্ত ভঙ্গিতে সিগারেটের ছাই ঝেড়ে বলল, যাব বই কি, নিশ্চয়ই যাব। ব্রজবাবু যুক্তি দিয়ে থই পাচ্ছেন না, এই জিনিস না দেখলে চলে? ব্রজভূষণ কিশোরীর দিকে একবার অগ্নিময় দৃষ্টি নিক্ষেপ করলেন। বেলা হয়েছিল, তখনকার মতো বিদায় নিয়ে নিজের বাসায় ফিরলাম। কিশোরী আর ব্রজভূষণকে নিয়ে বিকেল 5টার পর যখন তারানাথের বাড়ির দরজায় হাজির হলাম, তখন আকাশে মেঘ ঘনিয়ে এসে টুপটাপ বৃষ্টি শুরু হয়েছে। তারানাথ আর আমাদের মধ্যে কেমন একটা বৃষ্টির যোগ আছে। চড়চড়ে রোদ্দুরে ভরা দুপুরে ঠিক করলাম বিকেলে তারানাথের বাড়ি যাব। বিকেলে বেরোবার সময় ঠিক দেখি আকাশ কালো, ঠান্ডা বাতাস দিচ্ছে। তারানাথের বাড়ি পৌঁছতে পৌঁছতে বৃষ্টি নামে। বাড়ির দরজার ওপর টাঙানো বিবর্ণ সাইনবোর্ডটা দেখে ব্রজভূষণ মুখের একটা তাচ্ছিল্যব্যঞ্জক ভঙ্গি করলেন। কড়া নাড়তে তারানাথের মেয়ে চারি ওরফে চারুপ্রভা এসে দরজা খুলে দিল। বললাম, ভালো আছো চারি? বাবা বাড়িতে আছেন? চারি মেয়েটি সুদর্শনা, খুব ফর্সা বা খোদাই করা চোখ মুখ না হলেও আর 5টা মধ্যবিত্ত মেয়ের থেকে চারি একটু আলাদা। 15-16 বছর বয়সে শরীর যৌবনের আগমন সূচিত হলে সব মেয়েকে কিছু পরিমাণে শ্রীমণ্ডিতা বলে মনে হয়, কিন্তু চারির সৌন্দর্য অন্যরকম। সে শান্ত এবং ধীর। বড় বড় চোখের ওপর তুলি দিয়ে আঁকা ভ্রু, অচপল আর সংযত হাবভাব তাকে একটা এমন অনন্য মহিমা দান করেছে, যেটা ব্যক্তিত্বের প্রভা হিসাবে তার উপস্থিতিকে সবসময় ঘিরে থাকে। এতটুকু মেয়ের পক্ষে ব্যাপারটা সম্ভ্রমজনক। প্রথম যখন তারানাথের বাড়িতে আসি তখন চারির 5-6 বছর বয়স। চোখের সামনে মেয়েটাকে বড় হতে দেখে ইদানিং একটু শঙ্কিত হয়ে উঠেছি। নববর্ষার জলে পুষ্ট মালতীলতার মতো বেড়ে উঠেছে চারি। তারানাথ এখনও এর বিয়ের উদ্যোগ করছে না কেন? আমাকে আর কিশোরীকে দেখে চারির মুখ উজ্জ্বল হয়ে উঠল। কাকাবাবু মধ্যে অনেক দিন আসেননি যে?
আসুন। কাজে ব্যস্ত ছিলাম মা, আমরা বসি, তুমি বাবাকে ডেকে দাও। ব্রজভূষণ শিক্ষিত লোক, আমাদের প্রতি নিক্ষিপ্ত তাঁর শানিত স্বরবর্ষণ একটু বেশি প্রখর হয়ে পড়লেও তার ভেতর কোনো হীনতা ছিল না। চারির উপস্থিতিতে তিনি কোনো কথা বলেননি। এবার সে বেরিয়ে যেতে চারিদিকে তাকিয়ে বললেন, এই তাহলে গ্রেটম্যানের ঘর। তারানাথের বসবার ঘরের সাজসজ্জা গৃহস্বামীর সাম্প্রতিক অবস্থা বিপর্যয়কে প্রকট করে তুলেছে। চটা ওঠা এবড়ো খেবড়ো সিমেন্টের মেঝে, নড়বড়ে তক্তাপোষের জীর্ণ শীতলপাটি, প্রায় এক যুগ চুনকাম না হওয়া দেওয়ালে নোনা ধরা দাগ, পাল্লায় কাঁচ ভাঙা আলমারিতে বোঝাই অজস্র পুরনো পঞ্জিকা। কিশোরী দুঃখিত গলায় বলল, ভালো মানুষের ধনীও হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই ব্রজভূষণ বাবু। কথাটা বলে ফেলেই ব্রজভূষণ বোধহয় লজ্জিত হয়েছিলেন। তিনি বললেন, না মানে, আমি কথাটা ঠিক সে অর্থে, আমি বলছিলাম যে। এমন সময় তারানাথ বাড়ির ভেতর থেকে বসবার ঘরে বসে ঢুকল। এই যে, তোমরা এলে তাহলে, এতদিন ছিলে কোথায়? ইনি কে? আমরা যথাবিধি ব্রজভূষণের সঙ্গে তারানাথের পরিচয় করিয়ে দেবার পর কিশোরী বলল, আজ কিন্তু আমরা একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে এসেছি। তারানাথ একটু অবাক হয়ে বলল, উদ্দেশ্য? কি উদ্দেশ্য? আমাদের ব্রজবাবু যুক্তি দিয়ে যা প্রমাণ করা যায় না তা বিশ্বাস করেন না। পরলোক, আত্মা, ঈশ্বর কিছুই না। তাই। তারানাথ হেসে বলল, সে তো ওর নিজস্ব ব্যাপার, তার জন্য হঠাৎ আমার কাছে এলে কেন? এবার আমি বললাম, দেখুন, পৃথিবীতে সত্যি নাস্তিক মানুষ অনেক আছেন। তাঁদের সবাইকে বিশ্বাসী করে তোলা আমাদের ব্রত নয়। কিন্তু ব্রজবাবু আমাদের বন্ধু, আর আপনিও আমাদের ঘনিষ্ঠ, তাই সুযোগটা ছাড়লাম না। আপনি যদি আমাদের একটু সাহায্য করেন। না ভাই, আমি কি করব? আমি কিছু জানি না। না মানে যদি অন্তত ওর জীবনের এমন কিছু ঘটনা বলে দেন যা অন্য কারো জানবার কথা নয়, বা ওই রকম কিছু। তারানাথের এই ঘরে বসে এমন ঘটনা আমরা অনেক ঘটতে দেখেছি, কিন্তু আজ তারানাথ নিতান্ত কঠোর। কিছুতেই তাকে রাজি করাতে পারলাম না। লজ্জিত মুখে বসে রইলাম। ব্রজভূষণ বললেন, আপনাদের বিব্রত হবার কোনো কারণ নেই। বিশ্বাস ব্যাপারটা এক ধরনের ব্যক্তিগত মানসিক অবস্থা, সামাজিক, শিক্ষাগত এবং পারিবারিক বিশেষ আবেষ্টনী এটাকে গড়ে তোলে। সেই অকারণ বিশ্বাসের ফলে এই ভদ্রলোকের ওপর আপনারা এমন কিছু অবাস্তব গুণ আরোপ করেছেন যার অস্তিত্ব কেবল আপনাদের মনেই। দোষটা আমাদের নয়, ওরও নয়। অল্প বয়স থেকে কার মানসিকতা কিভাবে গড়ে উঠছে তার উপর ব্যাপারটা নির্ভর করে। তারানাথের দিকে তাকিয়ে ব্রজভূষণ বললেন, মার্জনা করবেন, আমি এর দ্বারা আপনার প্রতি কোনো কটাক্ষ করিনি। কারো যদি কোনো অলৌকিক ক্ষমতা না থাকে, না থাকাটাই স্বাভাবিক, তবুও তাঁর সৎ এবং ভালো মানুষ হতে বাধা নেই। আপনাকে শ্রদ্ধা করার জন্য এরা কয়েকটি অতিরিক্ত গুণ আপনার ওপর আরোপ করেছেন, কিন্তু সেজন্য আপনি দায়ী নন। অমায়িক হেসে তারানাথ বলল, সে তো ঠিকই তো। আমরা মরমে মরে গেলাম। যারা কোষ্ঠী বিচার করাতে কিংবা হাত দেখাতে আসে, তাদের তারানাথ মাঝে মাঝে দু একটা আশ্চর্য কাণ্ড দেখিয়ে অবাক করে দেয়। তার এই বৈঠকখানায় বসে সে জিনিস এই বছরে কতবার দেখেছি।
আজ আমাদের অনুরোধ সত্ত্বেও তার নিরুত্তাপ ব্যবহার আমাদের নিদারুণ অপ্রস্তুত করল। তারানাথ একজন সাধারণ মানুষ এবং তার ভেতরে কোনো বিশেষ ক্ষমতা নেই। এ বিষয়ে নিঃসন্দেহ হয়ে ব্রজভূষণ তারানাথের সঙ্গে নানান সাময়িক প্রসঙ্গ নিয়ে আলাপ জুড়ে দিলেন। আমাদের ইচ্ছে ফলবার আর কোনো আশা নেই দেখে হতাশ হয়ে বললাম, আমাদের কথা তো রাখলেন না, অন্তত একটু চা খাওয়ান। তারানাথ বলল, চায়ের কথা বলবো ভাবছিলাম, কিন্তু তোমাদের এই বন্ধুটির হয়তো সময় হবে না, সেজন্য আগে বলিনি। ব্রজভূষণ অবাক হয়ে বললেন, আমার আমার সময় হবে না কেন? মানে চা খাবো বলে বলছি না, কিন্তু আমার তো এখন কোনো কাজ নেই। তারানাথ শান্তভাবে বলল, কাজ কখন আসে তা কি আগে থেকে বলা যায়? চা করতে বলি তাহলে। ব্রজভূষণ বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে বললেন, বলুন। বাড়ির ভেতরে চা করতে বলে এসে তারানাথ ভাঙা আলমারির পাল্লা খুলে মোটা সুতো দিয়ে বাঁধা একতারা সাদা কাগজ বের করল। সমাগত ভক্ত শিষ্যদের সঙ্গে বসে হস্তরেখা বা কোষ্ঠী বিচার করবার সময় তারানাথ এর থেকে কাগজের স্লিপ নিয়েই হিসাব নিকেশ করে ব্যবস্থাপত্র দেয়। এক টুকরো কাগজে কী লিখে ভাঁজ করে একখানা খামে পুরে গঁদের আঠা দিয়ে খাম বন্ধ করল তারানাথ। তারপর ব্রজভূষণের দিকে তাকিয়ে বলল, আপনি তো শিক্ষিত ব্যক্তি, অধ্যাপনা করেন, আপনাকে একটা কথা দিলে রাখবেন আশা করি। ব্রজভূষণ একটু ইতস্তত করে উত্তর দিলেন, কথা দিলে অবশ্যই রাখবো, কিন্তু কি কথা দিচ্ছি সেটা আগে জানা দরকার। নিশ্চয়, এই মুখবন্ধ খামটা আমি আপনাকে দিচ্ছি। আজ থেকে ঠিক 15 দিন পরে রবিবার বিকেলে এটা নিয়ে আপনি আমার এখানে আসবেন। আপনাকে শুধু কথা দিতে হবে যে এর মধ্যে আপনি এ খাম খুলবেন না, ঠিক আছে? ব্রজভূষণ না বোঝার দৃষ্টিতে তাকিয়ে বললেন, কেবল এই খামটা নিয়ে যাব আর 15 দিন পরে আপনার কাছে নিয়ে আসব, এবং এর ভেতরে সেটা খুলবেন না? বেশ, কিন্তু কেন? তারানাথ হেসে বলল, কারণ কি একটা থাকতেই হবে। মনে করুন না, একজন বৃদ্ধের অনুরোধে একটা অকারণ কাজ করছেন। খামটা হাতে নিয়ে ব্রজভূষণ বললেন, ঠিক আছে, 15 দিন পরে এটা নিয়ে আমি আপনার কাছে আসব। কি হচ্ছে বুঝতে না পারলেও কিশোরী আর আমি তখন কৌতূহলী হয়ে উঠেছি। কিশোরী বলল, সেদিন কিন্তু আমরাও আসব। তারানাথ বলল, আসবে বই কি, তোমরা না এলে ফাঁকা ফাঁকা লাগে। এমন সময় চারি একখানা খাবার থালায় 4টে চায়ের পেয়ালা এনে আমাদের সামনে তক্তাপোষের ওপর রেখে গেল। পেয়ালা হাতে নিয়ে সবে চুমুক দিতে যাচ্ছি, হঠাৎ বাইরে থেকে কে ডাকলো, ব্রজভূষণবাবু এখানে আছেন নাকি? পেয়ালা নামিয়ে রেখে বিস্মিত হয়ে ব্রজভূষণ বললেন, এখানে আমাকে কে খোঁজ করতে এলো? কিশোরী বলল, আমি দেখছি। একটু পরেই তার সঙ্গে ভেতরে ঢুকলো রমেন। সে কিশোরীদের মেসের একজন মেম্বার। ব্রজবাবু বললেন, আরে আপনি এখানে, কি ব্যাপার? রমেন বলল, ব্রজবাবু, আপনি একবার মেসে চলুন। কিশোরী এখানে গল্প করতে আসে জানি, আজ দুজনে একসঙ্গে বেরোলেন, ভাবলাম এখানে হয়তো পাওয়া যাবে, তাই একবার চলুন আমার সঙ্গে। তার মুখের ভাব দেখে উদ্বিগ্ন হয়ে ব্রজভূষণ বললেন, কি হয়েছে রমেনবাবু, কোথায় যাব আপনার সঙ্গে? কিছুক্ষণ চুপ করে থেকে রমেন বলল,
আপনি বেরিয়ে আসবার একটু পরেই আপনার একখানা টেলিগ্রাম এসেছে, আমি সই করে নিয়েছি। ব্রজভূষণ ব্যগ্র হয়ে বললেন, কি কি আছে টেলিগ্রামে? আপনার মায়ের খুব অসুখ, টেলিগ্রাম করেছে আপনার ছোট ভাই। ব্রজভূষণের মুখ বিবর্ণ হয়ে গেল। তক্তাপোষ থেকে পা নামিয়ে ব্যস্ত হয়ে চটিতে পা গলাতে গলাতে বললেন, সে কি, মায়ের অসুখ? আমার তো তাহলে এখনই রওনা দিতে হয়। ও কিশোরীদা, আপনার কাছে তো ঘড়ি আছে, একবার দেখুন দেখি, 7:15 গাড়ি ধরতে পারবো কি? রমেনবাবু, সত্যি করে বলুন, খারাপ কিছু নয় তো? মা আছেন তো? না না, সে সব কিছু নয়। চলুন, গিয়ে তো নিজের চোখেই টেলিগ্রাম দেখবেন। ঘড়ি দেখে কিশোরী বলল, খুব তাড়াতাড়ি করলে হয়তো গাড়িটা পেতে পারেন। এক কাজ করুন, একটা ঘোড়ার গাড়ি ভাড়া করে নিন এখান থেকেই। মেসে গিয়ে চট করে জিনিসপত্র গুছিয়ে নিন, তারপর ওই গাড়িতে একেবারে স্টেশন চলে যাবেন। ব্রজভূষণ তারানাথের দিকে তাকিয়ে বললেন, এভাবে হঠাৎ করে চলে যেতে হচ্ছে বলে আমি অত্যন্ত দুঃখিত। ভালো করে পরিচয় করার সুযোগ হলো না। ফিরে এসে বরং একদিন আপনার কাছে, এখন গিয়ে ভালো খবর পেলেই বাঁচি। তারানাথ বলল, ফিরে কিন্তু আসবেন একদিন। 15 দিন বাদে আপনার তো আসার কথাই রয়েছে। আজ আপনার চা খাওয়াও হলো না। খেতে গিয়েও নামিয়ে রাখা চায়ের পূর্ণ পেয়ালার দিকে তাকিয়ে ব্রজভূষণ বললেন, হ্যাঁ, আজ আর সময় হলো না, সামনের দিন বরং। এই পর্যন্ত বলেই থেমে গিয়ে ব্রজভূষণ কেমন একটা অদ্ভুত দৃষ্টিতে তারানাথের দিকে তাকালেন। তারানাথও ঠোঁটের কোণে মৃদু হাসি নিয়ে ব্রজভূষণের দিকে তাকিয়ে আছে। সত্যি ব্রজবাবুর চা খাওয়ার সময় হলো না। কিশোরী তাড়া দিল, চলো হে, চলুন ব্রজবাবু, এরপর আর ট্রেন ধরতে পারবেন না। মেসে আসবার পথে ঘোড়ার গাড়িতে ব্রজভূষণ কয়েকবার আপন মনেই বললেন, কোইন্সিডেন্স, কোইন্সিডেন্স। ব্রজভূষণকে আমরা 2-1 সঙ্গে গিয়ে ট্রেনে তুলে দিয়ে এলাম। কথা রইল, গিয়েই ওখানকার সংবাদ জানিয়ে উনি আমাদের চিঠি দেবেন। দিন 7 বাদে দেশ থেকে ব্রজবাবুর চিঠি এলো। তাঁর মায়ের সন্ন্যাস রোগের আক্রমণ হয়েছিল, বাঁচবার কোনো আশাই ছিল না। যাই হোক, এখন তিনি অনেকটা সামলে উঠেছেন। তাঁকে আর একটু সুস্থ করে ব্রজবাবু ফিরবেন। আরও 1 সপ্তাহ কাটল। রবিবার সকালে কিশোরীর মেসে গেলাম ব্রজভূষণ ফিরেছেন কিনা খবর নিতে। না, ব্রজবাবু ফেরেননি, আর কোনো চিঠিও আসেনি। কিশোরী বলল, আজ বিকেলে কিন্তু আমাদের তারানাথের বাড়ি যাওয়ার কথা। এদিকে ব্রজবাবু তো এসে পৌঁছলেন না, কি করবে? বিকেল অবধি দেখো, উনি না এলে আমরাই অন্তত যাই। বেশ, আমি তাহলে আর এখানে আসবো না, সরাসরি তারানাথের বাড়ি চলে যাব। তুমিও ওখানেই চলে যেও। বিকেল 5টা নাগাদ আমরা দুজনেই মড লেনে গিয়ে হাজির হলাম। তারানাথ বৈঠকখানা ঘরে বসে তামাক খাচ্ছিল। আমাদের দেখে বলল, এসো এসো, ভাবছিলাম তোমাদের এত দেরি হচ্ছে কেন। আপনার মনে ছিল আজ আমাদের আসার কথা? মনে ছিল। বসো জমিয়ে, চা খাবে? হেসে বললাম, আজ আবার বাধা পড়বে না তো? তারানা তো হেসেই বলল, না, আজ আর বাধা পড়বে না। কিছুক্ষণ বাদেই চারি এসে চা দিয়ে গেল। এর মধ্যে ব্রজবাবুর মা যে ভালো আছেন
সে কথা আমরা তারানাথকে জানিয়ে দিয়েছি। চায়ে চুমুক দিয়ে বললাম, একটা কথা বলি, একটু হয়তো অনধিকার চর্চা হয়ে যাবে, রাগ করবেন না। চারির তো বিয়ের বয়স হলো, ওর বিয়ের জন্য চেষ্টা করছেন না কেন? প্রশ্নটা শুনে তারানাথ হঠাৎ অন্যমনস্ক হয়ে গেল। ইতিমধ্যে কিশোরী পাসিং শোয়ের প্যাকেট বের করে তারানাথের সামনে রেখেছে। তার থেকে সিগারেট নিয়ে ধরাতে ধরাতে অন্যমনস্কভাবেই তারানাথ বলল, মনে করার কিছু নেই, তোমরা ঠিকই বলছো। মেয়ের বয়স হচ্ছে, বিয়ে তো দিতেই হবে। তাছাড়া তোমরা চারিকে ছোটবেলা থেকে দেখছো, তোমাদের অধিকার আছে বই কি। খানিকক্ষণ চুপ করে সিগারেট টেনে তারানাথ বলল, চারির বিয়ের জন্য খোঁজখবর করার একটা অসুবিধে আছে। শুনে একটু থমকে গেলাম। চারি বেশ সুন্দরী মেয়ে, তার বংশ গৌরবও ভালো, হাতের কাজেও সে নিপুণ। এ মেয়ের বিয়েতে কি অসুবিধা থাকতে পারে? ছাইদানি হিসেবে ব্যবহৃত নারকেলের মালায় সিগারেটের দগ্ধাবশেষ গুঁজে দিয়ে তারানাথ বলল, ব্যাপারটা তোমাদের খুলেই বলি, গল্পের মতো লাগবে শুনতে, শুনবে নাকি? অবশ্যই শুনবো, গল্পের লোভেই তো এখানে আসা। চারি এসে একখানা পেতলের রিকাবিতে পান আর মশলা রেখে গেল। আজ সে একটা হলুদ রঙের তাঁতের শাড়ি পরেছে, টান টান করে চুল বেঁধেছে, কপালে খয়েরি টিপ। নিম্ন মধ্যবিত্ত ঘরের মেয়ে, এর চেয়ে বেশি সাজ কোথা থেকে করবে? কিন্তু তাতেই ভারী সুন্দর দেখাচ্ছে চারিকে। বললাম, হ্যাঁ রে, আজ এত সেজেছিস যে, কোথাও যাবি নাকি? সে লজ্জিত মুখে মাথা নেড়ে বাড়ির ভেতরে পালিয়ে গেল। তারানাথ বলতে শুরু করলো, আমার প্রথম যৌবনের ঘটনা তো তোমাদের কিছু কিছু বলেছি। সেসব বড় আশ্চর্য দিন গিয়েছে। সংসারে মন নেই, বৈশ্বিকতায় মন নেই, একটানা কোথাও বেশি দিন থাকতে ইচ্ছে করে না। ঘুরে ঘুরে বেড়ায় গ্রামে গঞ্জে, বনে পাহাড়ে। একবার একটা অদ্ভুত অভিজ্ঞতা হয়েছিল। বাংলাদেশ আর বিহারের সীমানায় একটা ছোট্ট গ্রামে রাত্রিরের আশ্রয় নিয়েছি। গ্রাম বলতে 10-12টা খোড়ো চালের বাড়ি মাত্র। গ্রামের প্রান্ত থেকেই শুরু হয়েছে পাহাড় আর জঙ্গল। এক গোয়ালার বাড়ি থেকে মাটির ভাঁড়ে সেরখানেক দুধ কিনে কাছের পাহাড়টার উপর চলে গেলাম রাত কাটাবো বলে। গাঁয়ের মোড়ল অবশ্য বলেছিল তার বাড়ি থাকতে, কিন্তু বাড়ির আরামই যদি চাইবো, তাহলে আর পথে বেরিয়েছি কেন? পাহাড়ের ঢালুতে ঘন জঙ্গল, তবে বিহারের দিকে যেমন হয় বড় বড় গাছ আছে অনেক, কিন্তু গাছের নিচে বাংলাদেশের মতো ঝোপঝাড় নেই, একেবারে তকতকে পরিষ্কার। সেখানেই একটা চৌরস পাথরের ওপর আস্থান গাড়লাম। ক্রমে রাত্রির গভীর হতে লাগলো। সঙ্গে দেশলাই ছিল, শুকনো কাঠকুটো জোগাড় করে আগুন জ্বেলে দুধটা জাল দিয়ে খেয়ে নিলাম। কিটকিট করে এক ধরনের পোকা ডাকছে বনের মধ্যে, ঝিরঝিরে বাতাস বইছে সন্ধে থেকে। বোধহয় সেই জন্যই মশা নেই আদৌ। রোজ রাত্রিরে কিছুক্ষণ ধ্যানের অভ্যাস করছিলাম। কোনো বিশেষ দেবতার মূর্তি কল্পনা বা মন্ত্র জপ নয়, এমনই চোখ বুজে পদ্মাসনে বসে মনকে একটা বিন্দুতে কেন্দ্রীভূত করার চেষ্টা করতাম। ঘন্টা 2-3 পাথরের টুকরোর উপর বসে মনকে বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন করে অন্তর্মুখী চেতনার স্রোতে যুক্ত করলাম।
যখন ধ্যান শেষ করে চারিদিকে তাকালাম, তখন নিশ্চয় মধ্যরাত্রি পার হয়ে গিয়েছে। আকাশে চাঁদ নেই, কিন্তু বনের মধ্যে ছুঁয়ে আসা অজস্র নক্ষত্রের স্নিগ্ধ আলো জ্যোৎস্নার অভাব পূর্ণ করেছে। নিচে গ্রামের বাড়িগুলোতে আলো নিভে গিয়েছে অনেকক্ষণ। দেহাতে এক রাত্রিরে কেউ জেগে থাকে না। কান পেতে থাকলে মাঝে মধ্যে দু একটা কুকুরের ডাক শোনা যায়। কি সুন্দর শান্তি ছড়িয়ে আছে পরিবেশে। আমি কবি নই, এসব বর্ণনা যে কাব্য করে দিচ্ছি তা ভেবো না। মাথার নিচে পুঁটলিটা দিয়ে চিত হয়ে শুয়ে পড়লাম পাথরের ওপর। শাল আর সেগুনের বনে বাতাস লেগে কেমন একটা উদাস ব্যঞ্জনার মতো শব্দ হচ্ছে। পাতার ফাঁকে ফাঁকে নক্ষত্রের ভিড়। কবেকার কী সব কথা যেন আবছা আবছা মনে পড়ে যায়, অথচ পুরোপুরি মনে আসে না। গত জন্মের স্মৃতি কি হবেও বা? সারা রাত ওই অরণ্যের মধ্যে আকাশের দিকে তাকিয়ে শুয়ে থেকে এক স্বর্গীয় শান্তি নেমে এলো আমার মনে। এটাকেই আমি আশ্চর্য অভিজ্ঞতা বলছিলাম। ওই নির্জনতা, ওই রহস্যময় রাত্রি, নক্ষত্রের দল যেন আমাকে সৃষ্টির আদি মুহূর্তে নিয়ে গেল। এই আকাশ, অরণ্য, মাঠ, নক্ষত্র আর বিশ্বজগৎ তৈরি হবারও আগের সময়ে, যখন সমগ্র সৃষ্টিটাই ভবিষ্যতের গর্ভে নিহিত রয়েছে। দৈবী আনন্দে মন ভরে উঠল। মনে হলো কিছুই তো কিছু নয়। ঐশ্বর্য, খ্যাতি, ক্ষমতা কিছুই তো আমাকে এই আনন্দের সন্ধান দিতে পারবে না। আমি সেই পাথরের উপর শুয়েই স্পষ্ট বুঝতে পারলাম আমার কিচ্ছু হবে না। অন্তত সাধারণ মানুষ বা এমনকি সাধু সন্ন্যাসীরও যাকে কিছু হওয়া বলে, তা আমার জীবনে হবার কোনো সম্ভাবনাই নেই। যে আনন্দ বুকের ভেতর অনুভব করলে পৃথিবীর আর সব কিছু তুচ্ছ হয়ে যায়, সেই আনন্দের এক চমক দেখতে পেয়েছিলাম সেদিন। বাকি জীবনটা তারই সন্ধানে ব্যয় করেছি। নইলে সাধনার মাধ্যমে যাঁদের দেখা পেয়েছি, তাঁরা আমাকে ভোগ এবং ঐশ্বর্যের চরম বর দিতে পারতেন, কিন্তু সে প্রার্থনা আমি করিনি। এবার নিশ্চয়ই তোমরা প্রশ্ন করবে, যার জন্য অন্য সব পার্থিব কামনার বস্তু ত্যাগ করলাম, সেই আনন্দের সন্ধান পেয়েছি কি না? না, পরিপূর্ণভাবে পাইনি। চলার পথের বাঁকে কখনো কখনো এমনই পাহাড়ের চূড়ায় কিংবা আঁকা বাঁকা নদীর ধারের মহা শ্মশানে রাত কাটাতে কাটাতে পরম সত্যের আনন্দময় সঙ্গীতের এক টুকরো ভেসে এসেছে মনে। তাতেই জীবন ধন্য হয়ে গিয়েছে। মনের এই অবস্থাতেই প্রথম মধুসুন্দরী দেখা পাই। সে গল্প তো তোমরা জানো। ঘুরতে ঘুরতে একজন সিদ্ধ পুরুষের সন্ধান পেয়েছিলাম। পাহাড়ের গুহায় থাকেন। গুহার পাশেই বনের মধ্যে তার সিদ্ধাসন পঞ্চমুণ্ডির। সাধুজি প্রায় অনেক রাত অবধি পঞ্চমুণ্ডির আসনে বসে থাকতেন। একবার যেন দূর থেকে সাধুজিকে দেখেছিলাম মাঝরাতে একটি সুন্দরী নারীর সঙ্গে কথা বলতে। একটু অবাক হয়েছিলাম। কদিনের সাহচর্যেই যতদূর বুঝেছিলাম, সাধুজির চরিত্র অত্যন্ত পবিত্র এবং নির্মল। তবে ওই মেয়েটিকে অত রাতে সে কেন আসে? দিনের বেলায় যখন আসার সুযোগ আছে।
এর কিছুদিন বাদে সাধুজি কয়েকদিনের জন্য শিষ্যবাড়ি গেলেন। আমি একা রইলাম গুহার আস্তানায়। প্রথম রাতেই কি মনে হলো কি জানি, সিদ্ধ আসনের শক্তি পরীক্ষা করবার জন্য পঞ্চমুণ্ডির আসনে গিয়ে বসলাম। সেই রাত্রিরেই আসনে বসে থাকা অবস্থাতেই আমি মধুসুন্দরী দেবীর দেখা পাই। একটু একটু করে সমস্ত বনভূমি ভরে উঠল আশ্চর্য দেবধূপের গন্ধে। পৃথিবীর কোনো চেনা সুবাস সে নয়, কেমন যেন নেশা নেশা মনে হতে লাগলো। তারপরই অরণ্যের একাংশ আলো করে মধুসুন্দরী দেবী আবির্ভূতা হলেন। সে ত্রিভুবন বিজয়ী রূপ মানুষের হয় না। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর বোধ হয় অজ্ঞান হয়ে পড়েছিলাম। যাই হোক, এর কিছুদিন পরে আমি সাধুজির কাছ থেকে বিদায় নিয়ে চলে আসি। উনিই বলেছিলেন, যাকে দেখেছ তিনি মধুসুন্দরী দেবী। অনেক ভাগ্য থাকলে ওর দেখা পাওয়া যায়। তুমি যদি ওর সাধনা করতে চাও তাহলে আমি তার মন্ত্র এবং প্রক্রিয়া বলে দিচ্ছি। কিন্তু আমার এখান থেকে তোমাকে চলে যেতে হবে। এক আসনে দুজন সাধকের স্থান হয় না। সাধুজির কাছ থেকে চলে এসে বরাকর নদীর ধারে এক শালবনে আস্তানা গাড়ি। দীর্ঘ সাধনার পর একদিন সাধুজির নির্দেশ মতো অমাবস্যার রাত্রিতে আঙট কলা পাতায় পোড়া শোল মাছের নৈবেদ্য দিয়ে হোম করে পূর্ণাহুতি দিই। এর কয়েকদিন বাদে গভীর রাতে মধুসুন্দরী দেবী দেখা দেন। গুরু বলে দিয়েছিলেন দুভাবে দেবীকে লাভ করা যায়, ভার্যা রূপে অথবা কন্যা রূপে। কন্যা রূপে চাইবার বয়স সেটা নয়। ফলে এর পরের ৩-৪ মাস দেবী আমার জীবন অলৌকিক মাধুর্যে ভরে দিয়েছিলেন। শরীরই প্রেম নয়, আসঙ্গ লিপ্সা কতক্ষণ থাকে। শরীরী কামনার অনেক ঊর্ধ্বে ভালোবাসার সন্ধান পেয়েছিলাম সেই দিনগুলিতে। কিন্তু এই আনন্দ বেশি দিন স্থায়ী হলো না। বাড়ির লোক আমার সন্ধান পেয়ে বরাকর নদীর ধারের সেই শালবন থেকে জোর করে আমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসে। আমি নাকি পাগল হয়ে গিয়েছিলাম। খুঁজতে খুঁজতে বাড়ির লোকেরা যখন আমাকে আবিষ্কার করে, আমি নাকি তখন বনের মধ্যে বসে আপন মনে বিড়বিড় করছি। আমার চুল বড় বড় হয়ে তাতে জট পড়ে গিয়েছে, লম্বা নখের নিচে কালো মাটি, জামা কাপড় শত ছিন্ন। সত্যি সত্যি দড়ি দিয়ে বেঁধে আমাকে ফিরিয়ে আনা হয়। সেই বাঁধন ছিঁড়ে শেষবারের মতো বরাকর নদীর চরে দেবীর সঙ্গে দেখা করি। তিনি বলেছিলেন তাঁর সঙ্গে আমার আর কখনো দেখা হবে না। বললাম, কেন দেবী? বাড়ি ফেরার কিছুদিনের মধ্যেই তোমার বিয়ে হবে। জীবনে দ্বিতীয় নারী এলে আর আমার দেখা পাওয়া সম্ভব নয়। আমি বিয়ে করব না। দেবী হাসলেন। অসম্ভব, ভবিতব্য কেউ খণ্ডাতে পারবে না। বিয়ে তোমাকে করতেই হবে। আমি আকুল হয়ে বললাম, তাহলে? আর কখনো নয়, কোনো দিনও নয়। দেবী অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকালেন, তারপর বললেন, আমাকে একবার পেলে চিরতরে কেউ হারায় না,
আবার আমাদের দেখা হবে, তবে এভাবে নয়, এই রূপে নয়। তবে কিভাবে দেখা হবে বলে দিন দেবী? এখন জেনে তোমার লাভ নেই, সময় হলে নিজেই বুঝতে পারবে। তারপর বনের মধ্যে গভীর অন্ধকারের দিকে তাকিয়ে বললেন, আমি চললাম। তুমি পালিয়েছ বুঝতে পেরে বাড়ির লোকেরা তোমাকে ধরতে আসছে। তোমাকে কিছু ক্ষমতা দিলাম, ঠিকমতো ব্যবহার করতে পারলে কোনো দিন অন্ন বস্ত্রের অভাব হবে না। আর সময় নেই, চলি। দেবী অন্তর্হিতা হবার প্রায় সঙ্গে সঙ্গেই দেখলাম বনের ভিতর দিয়ে কয়েকটা লণ্ঠনের আলো এগিয়ে আসছে। মনে একটা হাল ছেড়ে দেওয়া হতাশার ভাব, নিবিড় ক্লান্তি। আর পালাবার চেষ্টা না করে একটা গাছের গুঁড়িতে হেলান দিয়ে বসে রইলাম। লোকেরা এসে চিৎকার করে উঠল, এই যে এইখানে বসে আছে। একজন এসে আমার হাত ধরল, কি যেন বলল, বাতাসে কিসের গন্ধ হে, বেশ গন্ধটা। আমার হাত বাঁধবার জন্য ওরা দড়ি নিয়ে এসেছিল। বললাম, বাঁধতে হবে না, আমি নিজেই যাচ্ছি, ভয় নেই, আর পালাবো না। বাড়ি ফিরলাম। পরের দিন সকালে গাঁয়ের কেষ্ট নাপিত এসে আমার দাড়ি গোঁফ কামিয়ে চুল কেটে দিল। বেশ কিছুদিন আমার মনের কোনো প্রকৃতি ক্রিয়া ছিল না। খেতে হয়, নইলে প্রাণ থাকে না, তাই দুবেলা খেতে বসি। ঘুম আসে না, তবু জোর করে ঘুমোবার চেষ্টা করি, কারণ জেগে থাকলে একটা তীব্র ক্ষতির বোধ বুকের মধ্যে হাহাকার জাগিয়ে তোলে। কি অমূল্য জিনিস চিরকালের জন্য হারিয়েছি, আর তো কখনো ফিরে পাবো না। আবার ঘুমোলে স্বপ্নের ভেতর ভেসে ওঠে বরাকর নদীর ধারের সেই বালির চর। পূর্ণিমার জ্যোৎস্নায় অভ্রের কুচি চমকে উঠছে, আলোর ছায়ায় মেশা সেই শালবন উদাস হওয়া করুণ ব্যঞ্জনা বাজাচ্ছে তার পাতায়। কিন্তু শূন্য সেই অরণ্য আজ নিষ্প্রভ চাঁদের আলো সেখানে ভালো করে খুলছে না, কারণ দেবী আর নেই। মনে তিক্ত অতৃপ্তি নিয়ে ঘুম ভেঙে জেগে উঠতাম। এই মানসিক অবস্থার ভেতর আমার বিয়ে হয়ে গেল। বিবাহের কোনো অনুষ্ঠানে আমার অন্তরকে স্পর্শ করতে পারল না। আবিষ্ট মানুষের মতো যে যা বলল করে গেলাম। পাত্রী আগে থেকেই ঠিক ছিল, আমাদের গ্রামেরই মেয়ে। আমার জীবনে সবই অদ্ভুত। পাত্রী নির্বাচনের ব্যাপারটাও সাধারণভাবে ঘটেনি। ছোটবেলায়, তখন আমার 12-13 বছর বয়স, সাঁতার কাটতে খুব ভালোবাসতাম। নদীতে গিয়ে ঘণ্টাখানেক সাঁতার দিয়ে স্নান না করলে তৃপ্তি হতো না। বর্ষার নদীতে গেরুয়া জলের ঢল নামতো, কুটো পড়লে দুখানা হয়ে যায় এমনই স্রোত। এমন এক বর্ষাকালে মনের সুখে জলে ঝাঁপিয়ে স্নান করছি, হঠাৎ পাড় থেকে সম্মিলিত কণ্ঠের একটা চিৎকার উঠল। সবাই আঙুল দিয়ে নদীর মাঝখানে কি যেন দেখাচ্ছে। তাকিয়ে দেখি প্রখর স্রোতের টানে একটি 7-8 বছরের মেয়ে অসহায়ভাবে ভেসে চলে যাচ্ছে। ওই টানের মুখে হাতিও ভেসে চলে যাবে। কেউ মেয়েটিকে বাঁচানোর জন্য জলে নামতে সাহস করছে না। তখন অল্প বয়স, মৃত্যুর পরোয়া করি না। 2 হাতটা সাঁতার দিয়ে এগিয়ে মেয়েটির চুলের গুছি চেপে ধরলাম। এরপর আর ওই ভয়ানক স্রোতের বাঁধা কাটিয়ে কিছুতেই ফিরে আসতে পারি না। একা হলে কোনো অসুবিধেই হতো না, কিন্তু এক হাতে মেয়েটিকে ধরে রেখেছি, ছেড়ে দিলেই সে ডুবে যাবে।
এক সময় তো এমন হলো, মনে করলাম মেয়েটিকে ছেড়ে দিয়ে নিজের প্রাণ বাঁচাই। পারলাম না। অতি কষ্টে এক হাতে জল কেটে পাড়ের কাছে এলাম। আর সমস্তক্ষণ গ্রামের একদল লোক ঘাটে দাঁড়িয়ে চিৎকার করে আমাকে উৎসাহ এবং নানা রকম পরামর্শ দিয়ে গেল। কে একজন একটা ধুতি পাকিয়ে ছুঁড়ে দিল আমার দিকে। তবে আর দরকার ছিল না, তখন আমি পায়ের নিচে জমি পেয়ে গিয়েছি। যাকে যাকে বাঁচালাম সে আমাদের গ্রামের হরিদাস ভট্টাচার্যের মেয়ে। এই ঘটনার বছর 2 পরে হরিদাস ভট্টাচার্য কথায় কথায় আমার জ্যাঠামশাইকে বলেছিলেন, আমার মেয়েটাকে তো তারানাথ বাঁচালো, এবার আপনারা ওকে পায়ে স্থান দিন। অবাক হয়ে জ্যাঠামশাই বললেন, তার মানে? আগে আমি তারানাথের সঙ্গে আমার মেয়ের বিয়ের প্রস্তাব করছি। সে আমার মেয়ের প্রাণ রক্ষা করেছে। শাস্ত্রমতে তার প্রাণের মালিক এখন সেই। বিধাতাই এ যোগাযোগ ঘটিয়ে দিয়েছেন। জ্যাঠামশাই তখনকার মতো ব্যাপারটা এড়িয়ে গেলেন বটে, কিন্তু পাড়া গায়ে এসব মজাদার কথা চাপা দিয়ে রাখা কঠিন। কিছুদিনের মধ্যেই গ্রামের লোকেরা এই নিয়ে নানা রকম আলোচনা করতে শুরু করলো। কেউ বলল, হরিদাসের আক্কেল দেখেছো, ফাঁক তালে মেয়েটাকে পার করবার তালে আছে। আবার কেউ বলল, ঠিকই তো বলেছে, তারানাথের উচিত মেয়েটাকে বিয়ে করা। মনু সংহিতাতে স্পষ্ট এরকম নির্দেশ দেওয়া আছে। আসলে এমন হলে বেশ একটা মজা হয়। গ্রামের শান্ত নিস্তরঙ্গ জীবনে 2-5 দিন হইচই করবার মতো কিছুই কখনো ঘটে না। আমার বিয়েটা ঘটিয়ে দিতে পারলে সবাই মিলে একটু আমোদ করা যায়। এর ফলে সত্যি কিছু হতো কিনা কে জানে, কিন্তু এবারে বাড়ির লোকেরা আমাকে ধরে আনার পর হরিদাস ভট্টাচার্য নতুন উদ্যমে এসে আমার জ্যাঠামশাইকে পাকড়াও করলেন, বিয়ে দিলেন। আমার পায়ে বেরি পড়বে, আমি আর পালাতে পারবো না, এমন একটা ধারণা বাড়ির সকলের ছিল। এদিকে জ্যাঠামশাইয়ের বয়স হয়েছে, ঘুরে ঘুরে পাত্রী দেখে বেড়ানো তাঁর পক্ষে সম্ভব নয়। অথচ চট করে বিয়েটার ব্যবস্থা না করলে আমি আবার পালিয়ে যেতে পারি। কাজেই সব দিক বিবেচনা করে জ্যাঠামশাই হরিদাস ভট্টাচার্যকে কথা দিলেন। তাঁদের বংশ ভালো, মেয়েটিও দেখতে শুনতে ফেলনা নয়। বিয়েতে আপত্তি হবার কোনো কারণ ছিল না। জ্যাঠামশাই প্রথম দিকে যে ইতস্তত করছিলেন, তার কারণ তাঁর ধারণা ছিল না যে শ্বশুরবাড়ির দূরে না হলে জামাইয়ের যথেষ্ট আদর হয় না। অবশ্য এ ধারণা ভুল প্রমাণিত হয়েছিল। তোমরা হয়তো ভাবছো চারির বিয়ের সঙ্গে এই গল্পের কি সম্বন্ধ আছে। সে কথায় আসছি, মনোযোগ দিয়ে শুনে যাও। যন্ত্রচালিতের মতো বিয়ে করলাম, কিন্তু স্ত্রীর প্রতি আমার কোনো টান জন্মালো না। সত্যি বলতে কি, প্রথম 4-5 মাস তার দিকে ভালো করে তাকিয়েও দেখিনি। রাত্রিরে বৈঠকখানা ঘরে একটা চাদর আর বালিশ নিয়ে আলাদা শুতে যেতাম। দিনের বেলায় ভেতর বাড়িতে আদৌ ঢুকতাম না, পাছে কথা বলতে হয়। গ্রামের ছোট্ট গণ্ডির মধ্যে এসব কথা চাপা রাখা কঠিন। আস্তে আস্তে লোকেদের মধ্যে ফিসফাস শুরু হয়ে গেল, তারানাথ বউয়ের কাছে ঘুমায় না কেন? এর মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য আছে। অনেকে বলতে লাগলো, তারানাথ আবার বিয়ে করবে। একদিন রাত্রিরে যথারীতি বৈঠকখানা ঘরে শুয়ে আছি, গরমে কিছুতেই ঘুম আসছে না।
হঠাৎ মনে হলো ভেতর বাড়িতে যাওয়ার দরজায় কে যেন এসে দাঁড়িয়েছে। অন্ধকারে তাকে ভালো দেখা যাচ্ছে না, তবে বুঝতে পারছি স্ত্রীলোক, কারণ কাপড়ের খসখস আর চুরির শব্দ শোনা যাচ্ছে। বললাম, কে কে ওখানে? উত্তরে দরজার আড়াল থেকে এক ছায়ামূর্তি বেরিয়ে এসে আমার খাটের পাশে দাঁড়ালো। আবছা অন্ধকারে ঠাউর করে দেখলাম আমার স্ত্রী। কথা বলতে ইচ্ছে ছিল না, কিন্তু বিদায় করতে গেলেও তো দু একটা কথা না বলে উপায় নেই। জিজ্ঞাসা করলাম, কে যাও? খুব মৃদু গলায় সে বলল, তুমি ঘরে শুতে যাও না কেন? বললাম, আমার একটা ব্রত আছে, জানো তো আমি সন্ন্যাসী হয়ে গিয়েছিলাম। উত্তরে সে বলতে পারত, ব্রত থাকলে বিয়ে করে আমার জীবন নষ্ট করলে কেন? বিয়ে না করলেই পারতে। কিন্তু কোনো অভিযোগ না করে সে বলল, কাল থেকে ঘরে শুতে যেও, আমি কথা দিচ্ছি তোমার ব্রত নষ্ট করব না। লোকেরা 5 রকম কথা বলছে, এসব কথা চলতে দেওয়া উচিত নয়। আমার উত্তরের জন্য অপেক্ষা না করেই সে ফিরে চলে গেল। বিবেচনা করে দেখলাম আমার স্ত্রীর কথার যৌক্তিকতা রয়েছে। নিজের চিত্তের ধীরতা রক্ষা করার দায়িত্ব আমারই। ঘনিষ্ঠতা করার থেকে নিজেকে নিশ্চয়ই বিরত রাখতে পারবো, কিন্তু আলাদা শোবার মতো নাটকীয় কাণ্ড করে পারিবারিক সুনাম নষ্ট করতে যাই কেন? এরপর গ্রামের নিন্দুকেরা নানান খারাপ কথা রটাবে। পরের রাত্রির থেকে নিজের ঘরেই শুতে লাগলাম। রক্ত মাংসের ওপর পরিবেশের প্রভাব পড়বেই। দেহ ধারণ করলে স্বয়ং ঈশ্বরকেও সংস্কারের অধীনতা মানতে হয়। আমার তখন অল্প বয়স, পাশে তরুণী নবপরিণীতা স্ত্রী। ব্রত খুব বেশি দিন থাকলো না। আমাদের সেকালে নিয়মকানুন অন্য রকম ছিল। আজকাল বউরা সাজগোজ করে স্বামীর সঙ্গে বায়োস্কোপ দেখতে যায়, কথায় কথায় তর্ক করে, চটুল রসিকতা করে। হাল ফ্যাশনের বিবিরা বিলেত ফেরত স্বামীকে নাম ধরেও ডাকছে খবর পাই। আমাদের সময়ে বউয়েরা স্বামীদের প্রকৃত শ্রদ্ধা করত, বিনা তর্কে তার উপর সম্পূর্ণ নির্ভর করত। আমার স্ত্রী তার ব্যতিক্রম ছিল না। রোজ সকালে উঠে সে আমাকে প্রণাম করে দিনের কাজ শুরু করত। একদিন ভোরবেলা সে আমাকে প্রণাম করছে, লক্ষ্য করলাম তার হাতের অনামিকা মাঝের আঙুলের চেয়ে সামান্য বড়। ব্যাপারটা একটু অদ্ভুত। সাধারণত মধ্যমার চেয়ে অনামিকা কখনোই বড় হয় না। লক্ষ্যে একজন মানুষের এমন হতে পারে। লক্ষণ শাস্ত্রসার গ্রন্থে এ বিষয়ে কি যেন একটা পড়েছিলাম, কিন্তু কিছুতেই পরিষ্কার মনে করতে পারলাম না। পাছে আবার সন্ন্যাসী হয়ে চলে যাই, এই ভয়ে আমার পুঁথিপত্র বাড়ির লোকেরা লুকিয়ে ফেলেছে, চাইলেও দেবে না। কাজেই অনামিকা বেশি লম্বা হলে সেটা কিসের লক্ষণ তা আমি স্থির করতে পারলাম না। জিনিসটা আস্তে আস্তে মনের তলায় ডুব দিল। এর অনেক বছর পরের কথা। তখন আমি পুরো দস্তুর সংসারী হয়ে পড়েছি। চারিরও জন্ম হয়েছে, তার বয়স বছর 4 হবে। নৌকা করে এক শিষ্যবাড়ি নিমন্ত্রণ রক্ষা করতে যাচ্ছিলাম, সঙ্গে চারি রয়েছে। আমাকে সে একদণ্ড চোখের আড়াল করতে চাইতো না। পরের দিনই দুপুরে ফিরে আসবার কথা। ভাবলাম মেয়েটাকে সঙ্গে করে নিয়ে যাই, বেড়াতে পেলে খুশি হবে এখন। দুপুরে খাওয়া দাওয়া করে রওনা দিয়েছিলাম।
স্রোতের মুখে তরতর করে নৌকো ছেড়ে বিকেল 4টের ভেতর অনেকখানি রাস্তা পার হয়ে এলাম। শিষ্যবাড়ি আর ঘন্টা দুয়ের পথ। এমন সময় উত্তর পশ্চিম কোণে কাজলের দাগের মতো একটু মেঘ দেখা দিল। আমরা প্রথমে কেউ গ্রাহ্য করিনি, কিন্তু মাঝি বয়স্ক এবং অভিজ্ঞ, তার মুখ গম্ভীর হয়ে উঠল। সে বলল, ঠাকুর মশাই, ঝড় উঠবে বলে মনে হচ্ছে, নৌকো কি পাড়ে নেব? হেসে বললাম, মেঘ এখনো বহু দূরে। তাছাড়া ও মেঘে ঝড় নাও হতে পারে। এসব অচেনা জায়গায় নৌকো ভিড়িয়ে লাভ কি বাবা? তার চেয়ে একটু টেনে চলো, আর কতটুকু বা পথ? কিন্তু সেই মেঘের রেখা দেখতে দেখতে এগিয়ে এসে সমস্ত আকাশ ঢেকে ফেলল, আর সেই সঙ্গে আরম্ভ হলো তুমুল ঝড়। শান্ত নদী মুহূর্তে সংহার মূর্তি ধারণ করল। নবীন মাঝি পাকা লোক, তাই তক্ষুনি নৌকো ডুবে গেল না বটে, কিন্তু আর বেশিক্ষণ সে ভেসে থাকবে এমন ভরসাও করতে পারলাম না। এখন পাড়ের দিকে নেবার চেষ্টা করেও লাভ নেই, কারণ নদীতে উত্তাল ঢেউ উঠেছে। নৌকো মাঝির নির্দেশ মানছে না। হঠাৎ একটা ভয়ানক বাতাসের ঝটকা এলো। নৌকো একদিকে কাত হয়ে ছলাৎ করে অনেকখানি জল উঠে পড়ল খোলে। দাঁতে দাঁতে চেপে উল্টো দিকে সমস্ত শরীরের শক্তি দিয়ে হাল ঠেলে ধরে নবীন মাঝি বলে উঠল, আর বুঝি নৌকো বাঁচে না ঠাকুর মশাই? আমার মনের অবস্থা ভেবে দেখো। নিজের জন্য ভাবি না, যত ঝড়ই হোক আমি ঠিক সাঁতার কেটে পাড়ে চলে যাব। কিন্তু এই উত্তাল নদীতে চারিকে এক হাতে ধরে সাঁতার কাটা সম্ভব নয়। ওকে ফেলেও নিজের প্রাণ বাঁচাতে পারবো না। দুজনকেই হয়তো আজ ডুবে মরতে হবে। এসব ভাবছি, চারি হঠাৎ আমার দিকে তাকিয়ে বলল, বাবা, তুমি ভয় পেয়েছো? বললাম, আমার জন্য নয়, তোমার জন্য ভয় পাচ্ছি মা। আমার তো ঝড় দেখতে খুব ভালো লাগছে বাবা, কেমন বড় বড় ঢেউ। শিশুকে আর কি বোঝাবো। বললাম, ঝড় না থামলে বড় বিপদ মা। আর একটা দমকা এলো, আবার কিছুটা জল উঠল খোলে। আমার মুখ পাংশু হয়ে গিয়েছিল। চারি বলল, ঝড়ের জন্য ভয় পাচ্ছ বাবা? ঝড় এখনই থেমে যাবে। বোকা মেয়ে, এখনই শুরু হয়েছে, এই ঝড় কি সহজে থামবার? কিন্তু ছইয়ের বাইরে তাকিয়ে চারি বলল, ওই দেখো বাবা, ঝড় থেমে যাচ্ছে। অবাক হয়ে দেখলাম আকাশে গভীর কালো মেঘের স্তর ছিন্ন ভিন্ন হয়ে গেছে। অবাক হয়ে দেখলাম আকাশে গভীর কালো মেঘের স্তর ছিন্ন ভিন্ন হয়ে গেছে। বাতাস পড়ে এসেছে। বড় বড় ঢেউ আর উঠছে না। আস্তে আস্তে যেভাবে ঝড় কমে তেমন নয়। এক মুহূর্তেই যেন বাতাসের প্রকোপ কমে গেল। নবীন মাঝিও ঘর্মাক্ত শরীরে পরিস্থিতির এই আকস্মিক পরিবর্তনে অবাক হয়ে আকাশের দিকে তাকাচ্ছে। যাই হোক, আর কিছুক্ষণের মধ্যেই নিরাপদে শিষ্যবাড়ি পৌঁছে গেলাম। কিন্তু ঘটনাটা আমি ভুলতে পারলাম না। এর কয়েকদিন বাদে আমার স্ত্রীর জ্বর মতো হলো। চারির শোবার ব্যবস্থা হলো আমার বিছানায়। আমি বসে বসে লণ্ঠনের আলোয় এক আত্মীয়ের কোষ্ঠী তৈরি করছি। পাশে চারি ঘুমিয়ে পড়েছে। রাত তখন অনেক হবে। হঠাৎ দেখি আলো একটু একটু করে কমে আসছে। বাড়ির পুরনো কাজের লোক হারাধনের ওপর খুব রাগ হলো। সে নিশ্চয়ই আজ সন্ধেবেলা লণ্ঠনে তেল ভরেনি। যাক,
একদিক দিয়ে ভালোই হলো। আর রাত না জেগে শুয়ে পড়া যাক। কাগজ কলম তুলে রেখে বাতিটাকে সরাতে যাব, মনে হলো সেটা বেশ ভারী। খালি লণ্ঠন এত ভারী কেন? লণ্ঠনটা তুলে নেড়ে দেখি তাতে তেল ভর্তি। আশ্চর্য ব্যাপার তো, তেল যদি থাকবে তাহলে আলো নিভে যাচ্ছে কেন? অবাক হয়ে বসে রইলাম। চোখের সামনে তেল ভর্তি বাতি একটু একটু করে নিভে গেল। ঘর অন্ধকার হবার সঙ্গে সঙ্গে একটা ব্যাপার উপলব্ধি করে আমার গা ছমছম করে উঠল। তাহলে কি এতদিন পরে আবার? ঘরের বাতাসে দেবধূপের স্বর্গীয় পবিত্র সুবাস। চারির মাথার কাছে খাট আর দেওয়ালের মধ্যে যে জায়গাটুকু, সেখানটা ধীরে ধীরে হালকা নীল আলোয় ভরে উঠল। আর সেই আলোর মধ্যে ফুটে উঠল মধুর সুন্দরী দেবীর ভুবন মোহিনী মূর্তি। তিনি হাসি মুখে আমার দিকে তাকিয়ে আছেন। উত্তেজনায় দাঁড়িয়ে উঠে আমি কি যেন বলতে গিয়েছিলাম। দেবী আঙুল তুলে আমাকে থামিয়ে দিয়ে বললেন, বলেছিলাম আর একবার দেখা হবে। আজ এসেছি, কিন্তু এই শেষবার। আজকের পরে আমাকে চাক্ষুষ আর কখনো দেখতে পাবে না। হাত জোর করে দাঁড়িয়ে আছি, দু চোখ দিয়ে দর দর করে জল পড়ছে। দেবী হেসে আবার বললেন, দুঃখ করো না, আগেই তো বলেছি আমাকে একবার পেলে কেউ চিরতরে আর হারায় না। তুমি বুঝতে পারোনি? আমি তো তোমার কাছেই আছি, দেখো, তাকাও। দেবী তর্জনী তুলে ঘুমন্ত চারির দিকে নির্দেশ করলেন। সেদিকে তাকিয়ে আমার গা শিউরে উঠল। এ তো চারি নয়, আমার মেয়ে নয়। মধুসুন্দরী দেবী ছোট্ট মেয়ে রূপ ধরে শুয়ে রয়েছেন। সেই অবয়ব, সেই অনন্ত দেহ কান্তি কেবল আকৃতি শিশুর মতো। দেবী বললেন, কন্যারূপে তুমি আমাকে পেয়েছ। এ দেবাংশী মেয়ে, আমার শক্তির কিছু অংশ আমি ওর মধ্যে সঞ্চারিত করেছি। সবটা দিইনি, কারণ তাহলে কষ্ট পেত, সংসার করতে পারতো না। ওকে যত্ন আর আদরে রেখো। বললাম, আপনি এ কি দায়ে ফেললেন আমাকে? এ মেয়ে আমি কি করে মানুষ করব? কুঁড়ে ঘরে কি আগুন রাখা যায়? তোমার কোনো চিন্তা নেই, সুখে দুঃখে মেয়ে ঠিক বড় হয়ে উঠবে। ওর বিয়ের জন্য ব্যস্ত হওয়ার কারণ নেই, সম্বন্ধ আপনা আপনি হয়ে যাবে। তবে 17 বছর বয়স পূর্ণ হওয়ার আগে তা হবে না। নতজানু হয়ে দেবীকে প্রণাম করে শেষ প্রশ্ন করলাম, এমন কেন করলেন দেবী? মধুসুন্দরী দেবী বিষণ্ণ হেসে বললেন, তুমি যেমন আমার জন্য সাধনা করেছিলে, তার ফলে আমিও তোমাকে প্রার্থনা করেছিলাম। প্রকৃত সাধক পৃথিবীতে বিরল, কিন্তু প্রণয় রূপে তো আর সম্ভব নয়। তাই কন্যা রূপে তোমার আমার দুজনের স্বাদ মেটালাম। আস্তে আস্তে মিলিয়ে গেল অপার্থিব স্নিগ্ধ নীল আলো, মিলিয়ে গেল ধূপের ঘ্রাণ। ইহজীবনে সেই আমার মধুসুন্দরী দেবীর সঙ্গে শেষ দেখা। একটু থেমে তারানাথ বলল, তোমরা বোধহয় এটাকে গল্প হিসেবেই নিলে, কিন্তু বিশ্বাস করো, এই ঘটনা সত্যি আমার জীবনে ঘটেছিল। মেয়ের বয়স চোখের সামনে বেড়ে যাচ্ছে, কিন্তু দেবীর নির্দেশ অমান্য করবার সাহস আমার নেই। তার অংশে যদি সত্যি মেয়ের জন্ম হয়, তাহলে তিনি ওর ব্যবস্থা করবেন, অবশ্য আজই। তারানাথের কথার মাঝখানেই ঘরে ঢুকলেন ব্রজভূষণ চক্রবর্তী। আমরা সবাই কথা থামিয়ে তাঁর দিকে তাকিয়ে আছি দেখে ব্রজভূষণ ক্লান্তভাবে হেসে বললেন, দুপুরে ট্রেন ফেল করে এই বিপত্তি। বিকেলে ট্রেন ধরে এইমাত্র এসে পৌঁছলাম। মেসেও যায়নি, শটান এখানে চলে এসেছি। তারপর তারানাথের দিকে তাকিয়ে বললেন, আমি কথার মূল্য রাখার খুব চেষ্টা করি।
15 দিন পরে আজ দেখা করবার কথা ছিল। দেখুন কত কষ্ট করে এসেছি। তারানাথ বলল, বসুন বসুন, বিশ্রাম করুন। আপনার মা ভালো আছেন তো? মা ভালো আছেন, তাকে সুস্থ করে তুলে তবে আসছি। কিন্তু আমার একটা খুব জরুরি কথা আপনাকে বলবার আছে। কী কথা? ব্রজভূষণ মুখ নিচু করে কয়েক মুহূর্ত কি যেন ভাবলেন। তারপর তারানাথের দিকে তাকিয়ে দৃঢ় গলায় বললেন, আমার মত বদলেছে। পৃথিবীর সব ঘটনাই যুক্তির আলোয় বিচার করা যায় না। সত্যি ব্যাখ্যার অতীত অনেক কিছু জীবনে ঘটে। গতবার যখন আসি তখন মনের মধ্যে অবিশ্বাস আর আপনার সম্বন্ধে ভুল ধারণা নিয়ে এসেছিলাম। এই জন্য আপনার কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি। তারানাথ হেসে বলল, ক্ষমা চাইবার প্রয়োজন দেখি না। আপনি আপনার সৎ বুদ্ধিমতো কাজ করেছিলেন। নিজের বিশ্বাসকে অনুসরণ করা অন্যায় নয়। সে যাই হোক, এখন আপনার মতের পরিবর্তন কি করে হলো সেটা যদি বলেন তাহলে শুনি। ব্রজভূষণ বললেন, সেদিন মায়ের অসুখের খবর পেয়ে দেশের স্টেশনে গিয়ে যখন নামলাম তখন রাত প্রায় 11টা। গাড়ি অনেক লেট ছিল। গ্রামের দিকে 11টা মানে অনেক রাত। গাড়ি ঘোড়া কিছুই পাওয়া সম্ভব নয়। সেদিন বেশ দুর্যোগ ছিল। মনে আছে নিশ্চয়? বুঝতে পারলাম বাড়ি পর্যন্ত কয়েক মাইল রাস্তা এই দুর্যোগে পায়ে হেঁটেই পাড়ি দিতে হবে। দুর্গাবলে স্টেশন থেকে বেরিয়ে হাঁটতে আরম্ভ করলাম। দেশের স্টেশন থেকে বাড়ি যাবার দুটো রাস্তা আছে। একটা পথ মাঠের উপর দিয়ে বনজঙ্গল ভেঙে নদী পেরিয়ে গিয়েছে। রাস্তাতে কাদা, জল, ধানক্ষেত আছে। ঘন দুর্যোগে যাবার পক্ষে আদৌ ভালো নয়। নদীর ওপরে নড়বড়ে একটা কাঠের সাঁকোও পেরোতে হবে। অন্য পথটা ভালো। ডিস্ট্রিক্ট বোর্ডের পিচ ঢালা রাস্তা বরাবর গ্রাম অবধি চলে গিয়েছে। কিন্তু ও পথে গেলে প্রায় 3 মাইল বেশি ঘুরতে হয়। মানে গ্রাম পৌঁছোতে আমার আরও ঘন্টা দেড়েক বেশি লাগবে। তখন মায়ের জন্য মন ব্যাকুল হয়ে উঠেছে। ঠিক করলাম সংক্ষেপে রাস্তাতেই যাব। একটু কাদা জল পড়বে বটে, কিন্তু সে আর কি করা যাবে। কি ভয়ানক পথ! গাঢ় অন্ধকারে চোখে কিছু দেখতে পাচ্ছি না। মাঝে মাঝে বিদ্যুৎ চমকে উঠে অন্ধকারকে যেন আরও গাঢ় করে তুলছে। দুদিকে ধানের ক্ষেত, মাঝখানে পেছল আলের ওপর দিয়ে পা টিপে টিপে চলেছি। মাথার উপর ঝিরঝির করে বৃষ্টি ঝরছে তো ঝরছেই। এর মধ্যে আবার হাত ফসকে কাদায় পড়ে টর্চটা গেল নিভে। কত ঝাঁকানি দিলাম, কিছুতেই আর জ্বলল না। কোনো রকমে বাড়ি পৌঁছলাম। মাঝখানে নদীর ওপর কাঠের পুল পার হওয়ার সময় সত্যি একটু ভয় করছিল। ছোট্ট সরু নদী, কিন্তু বর্ষায় তার রূপ হয়ে ওঠে ভয়ঙ্কর। কাঠের পাটাতনের নিচে দুরন্ত বেগে ছুটে চলা জলের শব্দ শুনতে পাচ্ছি। একবার পা ফসকালে আর দেখতে হবে না। যাই হোক, বাড়ি পৌঁছে ডাক্তার বুদ্ধি করে মাকে একটু সুস্থ করে তুললাম। দিন 6-7 বাদে সকালবেলা বাইরের ঘরে বসে আছি। এমন সময় পাড়ার মুরব্বি শ্যামলাল চাটুর্যে দেখা করতে এলেন। কিছুক্ষণ একথা সে কথার পর তিনি বললেন, তোমার মতো মাতৃভক্ত ছেলে দেখলেও আনন্দ হয় বাবা। মায়ের জন্য ওই ঝড়ঝড়ে রাতে আসা, বাব্বা! তার আগের দিন 3 দিন থেকেই আমাদের এখানে কি বৃষ্টি! অতখানি ঘুরে ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তায় আসতে কষ্ট খুব হয়েছে নিশ্চয়ই। তবু মা বলে কথা। বললাম, না শ্যামলাল কাকা, আমি ও পথে আসিনি। মায়ের জন্য বড্ড ব্যস্ত হয়েছিলাম কিনা, তাই সোজা পথেই চলে এসেছি। শ্যামলাল চাটুর্যে অবাক হয়ে বললেন, নদীর পথে? হ্যাঁ, কেন? নদী পার হলে কিভাবে? একটু অবাক হলাম। শ্যামলাল কাকা গ্রামের পুরনো মানুষ, তিনি কি জানেন না যে নদীর ওপর সাঁকো আছে? বললাম, কেন, নদীর ওপরে তো কাঠের পুল আছে। শ্যামলাল চাটুর্যে বললেন, আছে নয়, ছিল।
তুমি তো এলে রবিবার রাত্রিরে, তার দুদিন আগে শুক্রবার বিকেলের ঝড়ে ওই সাঁকো ভেঙে পড়ে গিয়েছে। তোমার নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে বাবা। তুমি ঘুরপতেই এসেছো তখন। মায়ের অসুখের চিন্তায় তোমার মন ব্যস্ত হয়েছিল, সেজন্য মনে করতে পারছো না। যতই মন ব্যস্ত থাকুক, এ ধরনের ভুল মানুষের হতে পারে না। কিন্তু শ্যামলাল কাকা কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছেন দেখে আমি আর কথা বাড়ালাম না। এরপর হয়তো উনি আমার মস্তিষ্কের সুস্থতার সম্বন্ধে সন্দেহ করবেন। কথা ঘুরিয়ে অন্য প্রসঙ্গ পারলাম। দুপুরের খাওয়া সেরে বাড়ি থেকে বেরোলাম নদীর ধারে যাব বলে। প্রায় মাইল আড়াই পথ। তবে আজ কদিন বৃষ্টি থেমে যাওয়াতে মাঠ ঘাট শুকিয়ে এসেছে। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম। সত্যি নদীর ওপর কাঠের সাঁকোটা নেই। এপারে যেখান থেকে পুল শুরু হয়েছিল সেখানে কয়েকটা বাঁধুনির কাঠ পড়ে আছে মাত্র। আশ্চর্য! আমি কি তবে বাতাসে হেঁটে নদী পার হয়েছিলাম? নদীর ধারেই মাঠে কয়েকজন চাষি খেতে কাজ করছে। তাদের একজনকে ডেকে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ রে, এ সাঁকো কবে ভেঙেছে বলতে পারিস? সে বলল, কেন পারবো না কর্তা, গেল শুক্রবারে রাত্রিরে ঝড় হলো না, সেই ঝড়েই তো ভাঙলো। কি হুড়মুড় বিকট শব্দ! আজ্ঞে! লোকটি সবিস্তারে পুল ভাঙার গল্প শুনিয়ে গেল। আমার কিন্তু তখন কানে আর কিছুই ঢুকছে না। মাথার মধ্যে যেন কেমন করছে। এই আমার ঘটনা। এর কি ব্যাখ্যা হতে পারে আমি জানি না, কিন্তু এটুকু বুঝতে পেরেছি যে আপনার কাছে এসে আমার ক্ষমা প্রার্থনা করা উচিত। ব্রজভূষণ থামলেন, তারপর নির্বিকার। ব্রজভূষণের কাহিনী শুনে তার বিস্ময়বোধ হয়েছে বলে মনে হলো না। আপনাকে একটা মুখবন্ধ খাম দিয়েছিলাম, সেটা আজ নিয়ে আসার কথা ছিল। এনেছেন কি? আগে এনেছি। এর মধ্যে খোলেননি তো? ব্রজভূষণ দুঃখিত কণ্ঠে বললেন, চক্রবর্তী মশাই, আমি এক কথার মানুষ। বেশ, এবার খামটা খুলে দেখুন দেখি ভেতরে কাগজে কি লেখা আছে। ব্রজভূষণ বুক পকেট থেকে খাম বের করে ছিঁড়লেন। ভেতরে তারানাথের হাতে লেখা সেই কাগজ স্লিপ। তাতে কি লেখা তখনও জানি না, কিন্তু সেটা পড়ে ব্রজভূষণের মুখ ভাব যেন কেমন হয়ে গেল। বিহ্বল চোখে সে তাকিয়ে রইল তারানাথের দিকে। কিশোরী ব্রজভূষণের হাত থেকে কাগজের টুকরোটা নিয়ে পড়ল, তারপর নিঃশব্দে আমার দিকে বাড়িয়ে দিল। হাতে নিয়ে দেখলাম গোটা স্পষ্ট হস্তাক্ষরে তাতে লেখা, নদীর ওপর সাঁকোটা কিভাবে পার হয়েছিলেন? ব্রজভূষণ আবেগের গলায় বললেন, তাহলে তাহলে আপনি কি? তারানাথ বলল, না, আমি নই। আমার ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করেছিলাম যাতে আপনার জীবনে বিশ্বাসের শান্তি নেমে আসে। তিনি যা করবার করেছেন। আমি বুঝতে পেরেছিলাম সেদিন আপনি মায়ের কাছে পৌঁছতে পারবেন না। ব্রজভূষণ জিজ্ঞাসা করলেন, কি করে বুঝলেন? তারানাথ উত্তর না দিয়ে চুপ করে রইল। ব্রজভূষণ আবার বললেন, থাক, আমি জবাব চাই না, কিন্তু আমার একটা প্রার্থনা রয়েছে, তা আপনাকে পূরণ করতে হবে। তারানাথ বলল, বলুন। দেশে আমার এক ভাগ্নে রয়েছে, আইএ পাস, খুব শান্ত আর সচ্চরিত্র ছেলে। গ্রামের জুনিয়র হাই স্কুলে পড়ায়। এবার গিয়ে দেখি তার বিয়ের সম্বন্ধ খোঁজা হচ্ছে। আপনার মেয়েকে সেদিন দেখে গিয়েছিলাম, ভারী পছন্দ হয়েছিল। বোনের কাছে আপনার মেয়ের কথা বলায় তিনি রাজি হয়েছেন। আমার তো মেয়ে দেখাই আছে, আর কেউ দেখবে না। আর সামনের মাসেই 17ই কি আপনি বিয়ে দিতে পারবেন? আমাদের কোনো দাবি নেই, শাঁখা সিঁদুর দিয়ে পাঠাবেন। ব্রজভূষণের হাত জড়িয়ে ধরল তারানাথ। বলল, আমি কন্যার পিতা, আমার আর কি আপত্তি থাকতে পারে? যত তাড়াতাড়ি হয় ততই মঙ্গল।
আমাদের দিকে ফিরে তারানাথ বলল, দেখলে দেবীর কথা কেমন ফলে গেল, তোমাদের বলা হয়নি আজ চারির জন্মদিন। আজ ওর বয়স 17 বছর পূর্ণ হলো। তোমাদের বৌঠান পায়েস রেঁধেছেন, একটু খেয়ে যেও। দেবীর প্রসঙ্গ বুঝতে না পেরে ব্রজভূষণ তাকিয়ে আছেন দেখে তারানাথ বলল, আপনাকে একটা গল্প বলবো, আজ নয় আরেক দিন। চারি আমাদের জন্য পায়েস নিয়ে এলো বাটি করে। আজকে তার বিশেষ সাজ করবার মর্ম এতক্ষণে বুঝতে পারলাম। তারানাথ ব্রজভূষণকে দেখিয়ে বলল, একে প্রণাম করো মা, ইনি তোমার মানে গুরুজন আর কি, এদেরও করো। আমাদের মজা লাগছিল। ঠিক 17 বছরের জন্মদিনেই চারির বিয়ে ঠিক হয়ে গেল। চারি ভেতরে যেতে তারানাথ বলল, বছর 3 আগে এক সাধুর কাছে লক্ষণ শাস্ত্রসার বইখানা পেয়েছিলাম। অঙ্গুলি সংস্থান অধ্যায় খুলে দেখি লেখা আছে, কোনো জাতিকার যদি অনামিকা মধ্যমার চেয়ে লম্বা হয় তবে তার দেবাংশী এবং তেজস্বী কন্যার জননী হবার সম্ভাবনা। সবই মিলে গেল, কি বলো? তারপর ব্রজভূষণের দিকে তাকিয়ে হাসি মুখে বলল, সেদিন আপনার চা খাওয়া হয়নি, এখন একটু চা করতে বলি। নমস্কার বন্ধুরা, গল্পটি এখানেই শেষ করলাম। পরের ভিডিওটি পেতে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।